আর একটু রেস্ট নাও। আসসালামু আলাইকুম। দেশের সেরা নার্সিং ভর্তি কোচিং সেন্টার নিউরন নার্সিং ভর্তি কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যারা আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান রব্বুল আলমিনের, যার হচ্ছে গিয়া যিনি আমাকে সুস্থ থেকে এবং আপনাদের সুস্থ রেখে এই ক্লাসটা করার মতো হচ্ছে গিয়া তৌফিক দিয়েছেন। সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নিউরন পাবলিকেশনের স্বনামধন্য চেয়ারম্যান জহিরুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের স্বনামধন্য পরিচালকদ্বয় এইসাল হাসিব স্যার এবং সাইফুল স্যারের প্রতি। আজকের এই লাইভ ক্লাসে যারা যুক্ত আছেন আমাদের সাথে, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের বন্ধুদের শেয়ার করে মেনশন করে এই ক্লাসটা করার মতো সুযোগ করে দিবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল, দ্রুত ক্লাসটাকে শেয়ার করে দিবেন এবং আমাকে জানাবেন আমাদের বোর্ডটাকে স্পষ্ট দেখা যায় কিনা এবং আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা। দ্রুত আমাকে জানিয়ে দিন কে কোথা থেকে আজকের এই লাইভ ক্লাসটাকে দেখছেন। কমেন্টের মাধ্যমে আপনি আমাদেরকে অবগত করুন। আজকে আমরা সাধারণ বিজ্ঞানের যারা হচ্ছে বিএসসিতে হচ্ছে গিয়ে এক্সাম দিতে চান তারাও ক্লাসটা করতে পারেন। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে সাধারণ বিজ্ঞানের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেখান থেকে বিএসসিদের অনেক প্রশ্ন আসে। প্রশ্নের প্যাটার্ন যদি হয় স্ট্যান্ডার্ড, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, সো আপনারাও করতে পারেন। হ্যাঁ, ইতিমধ্যে হচ্ছে কি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে যারা আমাকে সালাম দিয়েছেন। সকলের প্রতি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। রিয়ামণি রুমি আমাদের সাথে যুক্ত আছে যাত্রাবাড়ি থেকে, দোলামণি আছে বরিশাল থেকে, আশি আক্তার আছে মৌলভীবাজার থেকে। যারা এখনো ক্লাসটাকে শেয়ার করেননি, আপনি দয়া করে ক্লাসটাকে শেয়ার করে দেবেন। আমাদের এই ফ্রি ক্লাস সেশনটা আমরা দেশব্যাপী করে থাকি। দেশব্যাপী অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিচ্ছে তারাও যেন বাসায় বসেই তাদের প্রস্তুতিটাকে গুছাতে পারে। সেক্ষেত্রে নিউরন নার্সিং ভর্তি কোচিং এবং নিউরন পাবলিকেশন আপনাদের এই হেল্পটা করে থাকে প্রতি বছর। সো আপনি উপকৃত হন, আপনার বন্ধু, আপনার জানা পরিচিত যারা হচ্ছে গিয়া কোনো না কোনো কারণে কোচিংয়ের সাথে অ্যাড হতে পারেনি বা হচ্ছে গিয়া কোনো কারণে অসুস্থতার কারণে দূরে আছে, তারা যেন ক্লাসটা করে উপকৃত হতে পারে। সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবেন। ক্লাসটাকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে ক্লাসটা করার সুযোগ করে দিন। ফারজানা ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া বলছেন ফার্মগেট, ঢাকা ফার্মগেট থেকে, ধন্যবাদ সামিয়াকে। নীলখাত থেকে আছে সিদ্দিকা সরকার। নুসরাত জাহান রিয়া আছে কেরানীগঞ্জ থেকে। যারা আমাদের নিউরন নার্সিংয়ের পেইড ব্যাচে যুক্ত আছেন তারা আজকে ম্যাথ ক্লাস করেছেন, খুব সুন্দর একটি ক্লাস ছিল। তারা একটু ক্লান্ত হলেও আপনারা হচ্ছে গিয়ে কষ্ট করে হলেও এখানে যেই এমসিকিউগুলো সলভ করা হবে সেগুলো দ্রুত অ্যান্সার করার ট্রাই করবেন। এবং যারা আমাদের সাথে অফলাইনে ক্লাসগুলো করেছেন আমাদের, আশা করি তারা এই অ্যান্সারগুলো সবাই পারবেন। ঠিক আছে, আপনারা খুব দ্রুত রেসপন্স করবেন। বেশি একটা সময় নেব না আপনাদের এডমিশন টাইম। এই সময় আপনাদের সেন্সিটিভ একটা মোমেন্ট, সো ক্লাস করতে হবে, আবার নিজেরও পড়তে হবে, বাসায় নিজেকে সময় দিতে হবে, সুস্থ থাকতে হবে, সব মিলিয়ে বেশি সময় নেওয়া হবে না। আমরা এখনই ক্লাসটা শুরু করব। সৌরভ চন্দ্রা ক্লাস আছে। সিজদার রহমান বরিশাল থেকে ক্লাসটা দেখছেন। ফাতিমা দেখছেন টাঙ্গাইল থেকে। যারা আবারও বলি, যারা আমাকে সালাম দিয়েছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করেছেন ভাইয়া কেমন আছেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং অনেক আল্লাহ ভালো রেখেছেন। কামরুন নাহার সুমি আমাদের স্টুডেন্ট, তোমার নাম বলে দিলাম আপু। যারা আমাদের লাইফে যুক্ত আছেন, আমাদের ক্লাসটাকে দেখছেন, সকলকে ধন্যবাদ। ক্লাসের শেষ পর্যন্ত আমি দেখার আহ্বান জানাবো। আমরা বেশি একটা সময় নিব না, খুব অল্প কিছু এমসিকিউ সলভ করব এবং সেই এমসিকিউগুলো যদি একটু ডিফারেন্ট টাইপ হয়ে আসে সেক্ষেত্রে কিভাবে আসতে পারে এবং আমরা কিভাবে অ্যান্সার করব সেই সম্পর্কে আলোচনা করা হবে।
এখনই আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যারা এখনও, আমি লাস্টবারের মতো বলতেছি, যারা এখনও ক্লাসটাকে শেয়ার করেননি বা মেনশন করে আপনার পরিচিত বন্ধুকে ডাকেননি, আপনারা ডাকতে পারেন। দ্রুত হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা শুরু করব, এবং এই ক্লাসটা দেখে অনেকগুলো এমসিকিউ সে জানতে পারবে কি কি এমসিকিউ আসতে পারে তার নার্সিং ভর্তি পরীক্ষায়। সেক্ষেত্রে সেও উপকৃত হলো, আপনিও উপকৃত হলো, এবং ইনডিরেক্টলি তার থেকে আপনি একটা হচ্ছে গিয়া আশীর্বাদ পাবেন। ঠিক আছে, সো শেয়ার করে মেনশন করে আপনার বন্ধুদের ডাকেন। আজকের ক্লাসে আমরা যে এমসিকিউগুলো সলভ করব, আমরা দেখব যে এই এমসিকিউগুলো থেকে আরও কি কি ইনফরমেশন আমরা জানতে পারি। আমরা এখনই চলে যাচ্ছি প্রথম এমসিকিউর ভিতরে। এমসিকিউ নাম্বার 1, যারা অ্যান্সার পারবেন দ্রুত অ্যান্সার করে দিবেন। যারা অ্যান্সার পারবেন দ্রুত অ্যান্সার করে দিবেন। যারা অ্যান্সারটাকে পারবেন তারা দ্রুত সহকারে অ্যান্সার করে দিবেন। প্রশ্ন নাম্বার 1, সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? অপশন নাম্বার এ আছে 12, অপশন নাম্বার 2 আছে 11, অপশন নাম্বার 3 আছে 23, অপশন নাম্বার 4 আছে 22। ঠিক আছে, আমাদের বের করতে হবে সোডিয়ামের নিউট্রন সংখ্যা। ঠিক আছে, দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, অ্যান্সার করেন। একজন হচ্ছে গিয়া বলেছেন যে ক্লাসটা কি ডিপ্লোমাদের জন্য? ভাই, আমি আগেই আপনাদের বলেছি যে এটা ডিপ্লোমা না, এটা বিএসসি ডিপ্লোমা উভয় ক্ষেত্রেই করতে পারবে। হ্যাঁ, এটা বিএসসি ডিপ্লোমা উভয় হচ্ছে গিয়ে জনগণই করতে পারবে, কারণ এখান থেকে দুই গ্রুপেরই প্রশ্ন আসে। আমার এখানে যেই প্রশ্নগুলো সলভ করা হবে প্রত্যেকটা প্রশ্ন আমি লো বলবো না, হাইও বলবো না, স্ট্যান্ডার্ড বলবো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোশ্চেন। সেই ক্ষেত্রে আপনারা যদি করেন আপনাদের কোনো হচ্ছে গিয়ে অপকার হবে না, আপনারা উপকৃতই হবেন। দয়া করে ক্লাসটা করতে পারেন, কোনো সমস্যা নেই। সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? এখন আমরা একটুখানি হচ্ছে গিয়া ডিফারেন্ট ওয়েতে এটা শিখবো। সেটা হচ্ছে যে এখানে চাওয়া হয়েছে নিউট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা পর্যন্ত যেতে হলে আমাদের কি কি বেসিক আলোচনা জানা দরকার। ঠিক আছে, আমরা সেইগুলো একটু দেখব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণু মডেল আবিষ্কার করেন। সেই পরমাণু মডেলে তিনি আবিষ্কার করাকালীন তিনি সেটার ভিতরে একটা কেন্দ্রে উপস্থিত দেখতে পান। ঠিক আছে, কেন্দ্রের উপস্থিতি দেখতে পান। সেটাকে তিনি নামকরণ করেন নিউক্লিয়াস। সেটাকে তিনি নাম করেন কি? নিউক্লিয়াস। এবার আসেন, এবং নিউক্লিয়াসের বাইরে যে ঘূর্ণায়মান অঞ্চল থাকে সেটাকে নামকরণ করা হয় কক্ষপথ। অর্থাৎ এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র একটা পরমাণুর মডেলের, আর এটা হচ্ছে কক্ষপথ। ঠিক আছে, এখন এই যে কক্ষপথ এবং এই কেন্দ্র এবং কক্ষপথে একটা পরমাণুর গঠনে 3 ধরনের মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা থাকে। 3 ধরনের কি থাকে? স্থায়ী মৌলিক কণিকা থাকে। কি কি? এই কেন্দ্রে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। অর্থাৎ 3টা স্থায়ী মৌলিক কণিকা এই পরমাণুর মডেলের গঠনে উপস্থিত থাকে। কি কি থাকে? কেন্দ্রে থাকে প্রোটন প্লাস নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। ঠিক আছে, এরপরে আমাদের জানতে হবে যে ইলেকট্রনের আবিষ্কারকের নাম কি। ইলেকট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে স্যার জে জে থমসন। প্রোটনের আবিষ্কারকের নাম হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউট্রনের আবিষ্কারকের নাম হচ্ছে স্যার জেমস চ্যাডউইক। কি নাম? স্যার জেমস চ্যাডউইক। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে একটা পরমাণুর মডেলের গঠনে যে মধ্যবিন্দু বা কেন্দ্রবিন্দু থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস, বাইরের ঘূর্ণায়মান অঞ্চলটাকে বলা হয় কক্ষপথ। কক্ষপথে ইলেকট্রন থাকে, এবং নিউক্লিয়াসের মাঝখানে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। এবার এই একটা পরমাণুর মডেলের ভিতরে এই পরমাণুর মডেলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। যারা নোট করতেছেন আমার সাথে সাথে নোট করবেন, প্রয়োজনে আমার থেকে টাইম নেবেন, কমেন্ট করে বলবেন যে ভাই একটু আস্তে পড়ান, সমস্যা নেই, আমি আস্তে পড়াই দেবো। এখানে অবস্থিত এই নিউক্লিয়াসে অবস্থিত কেবলমাত্র প্রোটন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। কি বলে? পারমাণবিক সংখ্যা। আর এই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর। কি বলে? পারমাণবিক ভর। হ্যাঁ,
তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে কেবলমাত্র যদি সেখানে প্রোটন সংখ্যা থাকে তাহলে বলা হয় তাকে, প্রোটন সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থাৎ একটি পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন সংখ্যা থাকবে তার সমষ্টিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টিকে পারমাণবিক ভর সংখ্যা বলা হয় কি? পারমাণবিক ভর সংখ্যা। এবার আসেন যে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে প্রোটন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। এবার একটা মৌলকে যখন আমরা আইডেন্টিফাই করি পর্যায় সারণী থেকে, যেমন সোডিয়ামটাকে যখন আমরা দেখি, সোডিয়ামটা জাস্ট এরকম থাকে, সোডিয়াম নিচে থাকবে 11 এবং উপরে আছে 23, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 এবং পারমাণবিক ভর হচ্ছে 23। তাহলে দুইটা জিনিস দেয়া আছে এবং আমরা কি জানছিলাম? আমরা জানছিলাম যে এই 23-এর ভিতরে দুইটা জিনিস আছে। কি কি আছে? এই 23-এর ভিতরে প্রোটন সংখ্যাও আছে, নিউট্রন সংখ্যাও আছে। 23-এর ভিতরে কি কি আছে? প্রোটন সংখ্যাও আছে, নিউট্রন সংখ্যাও আছে। আর এই যে নিচে 11 সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, মানে হচ্ছে তার কেন্দ্রে থাকা কেবলমাত্র প্রোটন সংখ্যার সমষ্টি। এবার আমাদের নিউট্রন সংখ্যা বের করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা বের করার মানে সিস্টেমটা কি? নিউট্রন সংখ্যার মানে বের করার সিস্টেমটা হচ্ছে আমাকে এই যে উপরের পারমাণবিক ভর আছে, পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যাকে মাইনাস করতে হবে। পারমাণবিক ভর থেকে যদি আমি পারমাণবিক সংখ্যাকে মাইনাস করি, সেখানে যা থাকবে সেটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই, দেখেন এখানে আমরা দেখলাম সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই সোডিয়ামের এইখানে আছে প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে, আর এখানে আছে শুধু প্রোটন সংখ্যা। এবার আমাকে নিউট্রন সংখ্যা বের করতে হবে। আমি কি করব? এই পারমাণবিক ভর থেকে মাইনাস করব পারমাণবিক সংখ্যাকে, অর্থাৎ প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। এখানে আছে প্রোটন প্লাস নিউট্রন মাইনাস হবে কি? প্রোটন সংখ্যা। যদি সেইটা করতে পারি তাইলে যে রেজাল্ট আসতেছে সেটাই হচ্ছে আমার জন্য নিউট্রন সংখ্যা। তাহলে আমি টোটাল এখানে কিছু কত ছিল? 23 মাইনাস হচ্ছে আমার জানা আছে যে এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 23 থেকে 11 যদি আমি মাইনাস করি থাকে 12। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 12। তাহলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। অ্যান্সার এ যারা করেছেন ক, তারা রাইট করেছেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত? সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। আচ্ছা, এইটা কি আপনারা বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানান, এইটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকেই অ্যান্সার করতে পারছে, ধন্যবাদ। চলে যাব পরবর্তী কোশ্চেনে। প্রশ্ন 2 ঠিক আছে, প্রশ্ন নাম্বার 2, পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? যারা অ্যান্সার পারেন দ্রুত অ্যান্সার করে দিবেন। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? দ্রুত অ্যান্সার করেন। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি? যারা পারতেছেন দ্রুত অ্যান্সার করেন। পুষ্পিতা দত্ত আমাদের অ্যান্সার করেছে এ। তারপর হচ্ছে সিরাজুম মনিরা অ্যান্সার করেছে নিউক্লিয়ন সংখ্যা, মেহেজাবিন বলেছে নিউক্লিয়ন সংখ্যা, ইনাইসা বলেছেন নিউক্লিয়ার সংখ্যা, পারভিন বলেছেন নিউক্লিয়ন সংখ্যা, হ্যাঁ সুমাইয়া আক্তার বলেছেন নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা, আমরা
ফার্স্ট কোশ্চেনই আমরা হচ্ছে কি আলোচনা করছিলাম যে পারমাণবিক ভর বলতে আমরা কি বুঝি। পারমাণবিক ভর বলতে আমরা বুঝি যে একটা পরমাণুর নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রে থাকা দুইটা স্থায়ী কণিকা থাকে, দুইটা স্থায়ী মৌলিক কণিকার নাম কি, একটা হচ্ছে প্রোটন, প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, আমরা সেখানে আরো একটু আলোচনা করছিলাম যে এখান থেকে শুধুমাত্র যদি প্রোটন সংখ্যার সমষ্টিকে নেওয়া হয় সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, সেটাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে। আর যখন এই দুইটাকে যোগ করা হয় বা এই দুইটাকে সমষ্টি করা হয়, প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। এবার আসেন যে এই প্রোটন আর নিউট্রনের অবস্থান কোথায়। প্রোটন আর নিউট্রন টোটাল নিউক্লিয়াসটা জুড়ে থাকে, টোটাল নিউক্লিয়াসটা জুড়ে কে থাকে, প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন এই নিউক্লিয়াসের ভিতর থাকার কারণে যখন এই নিউক্লিয়াসের ভিতরে যেই মানটা আছে এই মানটা পাওয়া যায় প্রোটন আর নিউট্রনের ভিতরে, এবং এটাকে যদি বলা হয় পারমাণবিক ভর তাহলে এই টোটালটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ একটা নিউক্লিয়াসে অবস্থানরত প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমষ্টিকে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। শুধু যদি প্রোটন সংখ্যা থাকতো তাহলে হয়তো পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে ক। অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ক, নিউক্লিয়ন সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যার অপর নাম কি, নিউক্লিয়ন সংখ্যা। পরবর্তী কোশ্চেনে চলে যাব। প্রশ্ন নাম্বার 3, পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত। আমরা লাস্ট যেই 3টা ক্লাস সাধারণ বিজ্ঞানে করেছিলাম সেখানে আমরা বায়োলজিক্যাল পার্ট থেকে অনেক হচ্ছে গিয়া প্রশ্ন সলভ করেছি। আজকে কিছু হচ্ছে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের ভেতর থেকে প্রশ্ন সলভ করব, যেগুলো আপনাদের পরীক্ষায় আসার উপযোগী প্রশ্ন। হ্যাঁ, 2টা প্রশ্ন সলভ করেছি যেখানে আমরা দেখলাম যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিভাবে আমরা নিউট্রন সংখ্যা বের করব সেটা দেখানো হয়েছে। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত, অ্যান্সার করেন। অপশন নাম্বার এতে আছে 60টি, অপশন নাম্বার খতে আছে 18টি, অপশন নাম্বার গতে আছে 98টি, অপশন নাম্বার গতে আছে 20টি। অ্যান্সার কি হবে, পর্যায় সারণীতে গ্রুপ কয়টা। পুষ্পিতা, এটা বিএসসির ক্লাস না, কিন্তু এটা বিএসসি কিংবা হচ্ছে ডিপ্লোমা এরকম আলাদা করে না। এখানে কিছু স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করানো হবে যেগুলো বিএসসিদেরও আসতে পারে, ডিপ্লোমাদেরও আসতে পারে। ঠিক আছে, তুমি জানলে তোমার কোনো হচ্ছে গিয়ে ক্ষতি হবে না, তুমি ক্লাসটা করো, সমস্যা নাই আপু। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত, দ্রুত অ্যান্সার করে দাও। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত, 3 নম্বর অ্যান্সার কি হবে। হ্যাঁ, পর্যায় সারণীতে খেয়াল করো, পর্যায় সারণীতে যারা ক নাম্বার অ্যান্সার করেছো তাদের অ্যান্সার রং হয়েছে। ঠিক আছে, এবার খেয়াল করো, এখান থেকে তোমরা একটু নোটটা নিয়ে নাও, তোমরা সবাই পাশে নোটটা নিয়ে নাও, নোট করে রাখো। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা, পর্যায় সারণীতে যেই লম্বালম্বী আকারে যে পর্যায়টা থাকে সেটাকে বলা হয় গ্রুপ, এবং হচ্ছে দৈর্ঘ্য বরাবর যেটা থাকে সেটাকে বলা হয় কি, পর্যায়। তো পর্যায় সারণীতে মোট গ্রুপের সংখ্যা হচ্ছে, পর্যায় সারণীতে মোট গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত, পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি, পর্যায় 60টি। যদি প্রশ্নটা এরকম হইতো পর্যায় সারণীতে পর্যায় কয়টি, পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত, পর্যায়ের সংখ্যা হচ্ছে 60টি। পর্যায়ের সংখ্যা কত, 60টি। গ্রুপ কতটি, গ্রুপ হচ্ছে 18টি। গ্রুপ কতটি, গ্রুপ হচ্ছে 18টি। এবার এই যে 2টো অপশন আছে, এই 2টো অপশন থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং কি আসতে পারে সেটা হচ্ছে আমরা এখন জেনে নিব। প্রশ্ন আসতে পারে পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত। পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। কতটি, 118টি। পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কত, 118টি। প্রশ্নটা যদি এরকম আসে যে পর্যায় সারণীতে কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ নরমালি ন্যাচারালি তৈরি হয়েছে, ঠিক আছে, প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলের সংখ্যা হচ্ছে 98টি। প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌলের সংখ্যা হচ্ছে
98টি। কতটি? 98টি। আর 20টি হচ্ছে গিয়া কি হবে? ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে উৎপন্ন করা হয়। যদি প্রশ্ন আসে পর্যায় সারণীতে কতটি মৌল আছে যেগুলোকে ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে উৎপন্ন করা হয়, সেটা হবে 20টি। তাহলে এখান থেকে আমরা 4টে ইনফরমেশন জানতে পারলাম। পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি। যদি প্রশ্নটা গ্রুপ না থেকে পর্যায় থাকতো, তাহলে পর্যায়ের অ্যান্সার হইতো কত? পর্যায়ের অ্যান্সার হইতো 7টি। যদি বলা হইতো যে পর্যায় সারণীতে কতটি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতিতে পাওয়া যায় 98টি। প্রশ্ন যদি এমন হইতো পর্যায় সারণীতে এমন কতটি মৌল আছে যাদেরকে আমরা কোথায় পাবো? ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে উৎপন্ন করা হয়, তাহলে অ্যান্সার হইতো 20টি। নোট কি করতে পারছি আমরা? আমাকে একটু জানাও নোট করতে পারছি কিনা আমরা ক্লাসটাকে, মানে এই ইনফরমেশনগুলো নোট করতে পারলাম কিনা। আমি আবারও বলি, পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা হচ্ছে 18টি, পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হচ্ছে 60টি, পর্যায় সারণীতে প্রকৃতিতে পাওয়া যায় এমন মৌল আছে 18টি, পর্যায় সারণীতে ল্যাবরেটরি উৎপন্ন হয় এরকম মৌল আছে 20টি, পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। 118টি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগ গঠন করে না? নিচের কোনটি যৌগ গঠন করে না? প্রশ্ন অপশন নাম্বার ক নিয়ন। ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে। অপশন নাম্বার ক, এটা হবে নিয়ন। এটা হবে নিয়ন। তারপর হচ্ছে অপশন নাম্বার খ ক্লোরিন, অপশন নাম্বার গ কার্বন, অপশন নাম্বার ঘ সালফার। এটা অ্যান্সার কি হবে? কোনটি যৌগ গঠন করে না? খেয়াল করো, নিচের কোনটি যৌগ গঠন করে না? অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করে দাও। নিচের কোনটি যৌগ গঠন করে না? এটা কি হবে অ্যান্সার? হ্যাঁ, সুমন অ্যান্সার করেছে, ধন্যবাদ সুমন। নিয়ন হবে। ইফাত সুমনা অ্যান্সার করেছে নিয়ন হবে। মনিরা ইসলাম মলি অ্যান্সার করেছে নিয়ন হবে। শারমিন মিম বলেছে নিয়ন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শেখ মুয়াজ, তুমি যে বলেছো যে বিএসসি নার্সিংয়ের ছেলেদের হচ্ছে সিট সংখ্যা 10% আর বাকি 90% হচ্ছে মেয়েদের জন্য। হ্যাঁ, এই তো সুমন খুব সুন্দরভাবে হচ্ছে ব্যাখ্যা দিয়েছে যে যৌগ গঠন না করার কারণ হচ্ছে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে। সুমাপল বলেছেন যে পোস্ট বেসিক যারা করতেছে তারাও করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। মারিয়া বলছে পর্যায় সারণীর জনককে? পর্যায় সারণীর জনক হচ্ছে দিমিত্রো মেন্ডলিফ। দিমিত্রো মেন্ডলিফ। আরশি আয়াত আমাদের সাথে যুক্ত আছে। আচ্ছা, এখন আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। নিচের কোনটি যৌগ গঠন করে না? এখানে 4টা অপশনের মধ্যে আমরা এটাকে বেছে নেব নিয়নকে। কারণ কি? নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি, খেয়াল করো, পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপের ভিতরে 18 নং গ্রুপ যেটা আছে সেখানে 60টা, খেয়াল করতে হবে 6টা না কিন্তু 60টা নিষ্ক্রিয় গ্যাস থাকে। কয়টা? 60টা নিষ্ক্রিয় গ্যাস থাকে। এবং তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস করার বলার কারণ হচ্ছে, আমরা যদি রসায়নের জারণ বিজারণটাকে একটু পড়তে যাই সেক্ষেত্রে দেখব জারণ মানে হচ্ছে ত্যাগ করা, বিজারণ মানে হচ্ছে গ্রহণ করা। এখন জারণ বিজারণ কাদের ঘটবে এবং জারণ বিজারণ যাদের ঘটে তারা মাপকাঠি হিসেবে কাদেরকে ব্যবহার করে? জারণ বিজারণের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয় নিষ্ক্রিয় গ্যাসকে। কারণ কি? নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ প্রত্যেকটা মৌলের একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তারা স্থির হইতে চাইবে, তারা কি হবে? স্বাভাবিক স্থির থাকতে চাইবে। এখন এই স্থিরতার মাপকাঠি কি? রসায়নে 2টা স্থিরতার মাপকাঠি আছে, একটা হচ্ছে দ্বিতক আর একটা হচ্ছে অষ্টক।
দ্বিতক মানে হচ্ছে তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন দ্বারা সে পরিপূর্ণ থাকবে, আর অষ্টক মানে হচ্ছে তার সর্বশেষ কক্ষপথে 2টা হচ্ছে গিয়া 8টা ইলেকট্রন দ্বারা সে পূর্ণ থাকবে, অর্থাৎ তার অষ্টক 8টা ইলেকট্রন দ্বারা সে পরিপূর্ণ, অষ্টক পূর্ণ। ঠিক আছে, যাদের এই 8টা, যাদের ভিতরে এই অষ্টক এবং দ্বিতক ধর্ম আছে, তাদের কোনো কারো থেকে গ্রহণ করা কিংবা তাদের ছেড়ে দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, তারা স্থির, তাদের কোনো মাথা ব্যথা টেনশন নাই। কিন্তু যারা হচ্ছে এই নিষ্ক্রিয় গ্যাসের আশেপাশে অবস্থান করে, যাদের একটা ইলেকট্রন বেশি আছে কম আছে, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে যাদের একটা কম আছে তারা হচ্ছে কারো কাছ থেকে গ্রহণ করবে, যাদের একটা বেশি আছে ইলেকট্রন তারা কারো কাছে ছেড়ে দিবে, এবং ছেড়ে দিয়ে এবং গ্রহণ করে তারা যৌগ গঠন করবে। তাহলে আমরা কি জানতে পারলাম, যৌগ গঠন করার জন্য জারণ এবং বিজারণ এই 2টা প্রসেস দরকার আছে। কিন্তু এই নিয়ন আর্গন, তারপর হচ্ছে রেডন জেনন, তো এই যে যারা আছে, যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপে অবস্থান করে, তাদের ছাড়া কিংবা গ্রহণ করার প্রতি কোনো প্রবণতা নাই, যে কারণে তারা কখনোই যৌগ গঠন করে না। তারা কি করে না? যৌগ গঠন করে না। তাহলে আমি সোজা কথা একেবারে সোজাভাবে বুঝবো যে যৌগ গঠন করে না ওই সকল মৌল যারা নিষ্ক্রিয় গ্যাস, যারা কি নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এখানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি আছে? আছে নিয়ন। তাহলে অ্যান্সার কি হবে? নিয়ন। অ্যান্সার কি হবে? নিয়ন। তাহলে আমরা এখান থেকে এক্সট্রা 2টা ইনফরমেশন মনে রাখবো। একটা হচ্ছে যদি বলা হয় পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে, ঠিক আছে, তাহলে 18 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 18 নম্বর গ্রুপ। যদি বলা হয় পর্যায় সারণীতে মোট কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে, তাহলে হবে কি 60টা। তাহলে কয়টা হবে? 60টা। ঠিক আছে, এই 2টা ইনফরমেশন আমরা এখান থেকে একটু মনে রাখবো যে নিয়ন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে কিভাবে একটু দেখায়। যদি 1s2 2s2 2p6 নিয়ন হচ্ছে 10 তার পারমাণবিক সংখ্যা, এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে 1s2 2s2 2p6, তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে এইটা, যেখানে 2 আর 6 মোট 8টা ইলেকট্রন আছে, তার মানে তার অষ্টক পূর্ণ আছে। সে কারো কাছ থেকে একটা ইলেকট্রন নিবেও না, সে কারো একটা ইলেকট্রন দানও করবে না, অর্থাৎ সে কোনো যৌগ গঠন করবে না। তার ভিতরে কি নাই? জারণ বিজারণ মানে হচ্ছে প্রসেসটা নাই, যার কারণে সে যৌগ গঠন করবে না, এবং সে হচ্ছে গিয়া কাউকে একটা ইলেকট্রন দানও করবে না, একটা ইলেকট্রন গ্রহণও করবে না। আমরা আশা করি বুঝতে পারছি। এখান থেকে নোট করার মতো ইনফরমেশন হচ্ছে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? 18 নম্বর গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান স্থল, এবং সেখানে 60টা নিষ্ক্রিয় গ্যাস অবস্থান করে। আশা করি আমরা সকলে বুঝতে পারছি। নোট লেখা হয়ে গেছে কিনা আমাকে একটু জানাও, নোট করা ডান কিনা একটু জানাও। তাবিয়া তাসনিম মিথিলা আমাদের সাথে যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা হচ্ছে এই ইনফরমেশন দুইটাকে করেছেন, তারা হচ্ছে গিয়া নোট করেছেন, তাদেরকে ধন্যবাদ। ডান, নোট ডান। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন 5 নাম্বার প্রশ্নটা কি আছে? আচ্ছা, এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেসব মৌলের পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি প্রোটন সংখ্যা, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা অর্থাৎ হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। এই প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করতে পারবে। 5 নাম্বারের অ্যান্সার তোমরা করে দাও। 5 নাম্বার কি অ্যান্সার হবে? যেসব মৌলের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? আরুষি আয়াত অ্যান্সার করেছেন, সঞ্চিতা অ্যান্সার করেছেন, ধন্যবাদ। জেসমিন বলেছেন আইসোটোপ। হ্যাঁ, এখন এইটা থেকে বরাবরই প্রতি ইয়ারই হচ্ছে গিয়ে প্রশ্ন আসে, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় আইসোটোপ। এখন প্রশ্নটা যদি হইতো যে যাদের নিউট্রন সংখ্যা সমান, যদি নিউট্রন সংখ্যা সমান হইতো তাইলে কি হইতো? প্রশ্ন যদি এরকম হইতো যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলে, তাহলে একটু অ্যান্সার করো তো কি হয়? নিউট্রন সংখ্যা সমান হলে কি হয়? নিউট্রন সংখ্যা সমান হলে কি হয়? যে সকল মৌলের
পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে আমরা আইসোটোপ আইডেন্টিফাই করেছি। যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে কি বলা হয়? হাফসা রহমান, পুষ্পিতা দত্ত অ্যান্সার করেছেন। আমাদের সাথে যুক্ত আছেন নাজমুল ইসলাম, শ্রদ্ধেয় বড় ভাই, ধন্যবাদ ভাইয়া। পারমাণবিক সংখ্যার সেটা হচ্ছে আইসোটোপ। যদি বলা হয় নিউট্রন সংখ্যা সমান কাদের, তাইলে হবে আইসোটোন। খেয়াল করবেন, এটাকে একটা মনে রাখার ট্রিক্স বলে দেই, যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটা হচ্ছে আইসোটোপ, শেষের অক্ষরটা প আছে। নিউট্রন সংখ্যা সমান থাকলে আইসোটোন, নিউট্রন, সেখানে পুরো শেষের অক্ষরটা ন আছে। যদি বলা হয় ভর সংখ্যা সমান, তাহলে ব আছে এখানে আইসোবারের ভিতরে। তাহলে যদি বলা হয় যে সকল মৌলের ভর সংখ্যা সমান, তাহলে হবে আইসোবার। যে সকল মৌলের নিউট্রন সংখ্যা সমান তাদের হবে আইসোটোন। যেসব সকলের মৌলের হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান তাদের ক্ষেত্রে হবে আইসোটোপ। তোমরা চাইলে একটু শর্ট নোট লিখে রাখতে পারো যে যাদের মানে নিউট্রন মানে ন আছে নিউট্রন, যাদের নিউট্রন সংখ্যা সমান তাদেরকে আইসোটোন বলে। যাদের ভর সংখ্যা সমান ব আছে তাদের আইসোবার বলে। যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে। ক্লিয়ার কিনা? পরবর্তী কোশ্চেনে যাওয়া যাবে কিনা বলো? পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব কিনা? হ্যাঁ, ধন্যবাদ। সঞ্চিতা বলেছেন ডান, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? দ্রুত অ্যান্সার করে দাও। নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? প্রশ্ন নাম্বার 6, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? অপশন নাম্বার 1 ছিল মোল, অপশন নাম্বার 2 ছিল কেলভিন, অপশন নাম্বার 3 ছিল মিটার, অপশন নাম্বার 4 হচ্ছে অ্যাম্পিয়ার। সুমন কিন্তু অ্যান্সার করে দিচ্ছেন, ঠিক আছে সুমন, ধন্যবাদ। তারপর হচ্ছে সঞ্চিতা, সিরাজুম মুনিরা, তারপর হচ্ছে গিয়া শারমিন মিম, আরশি আয়াত, ফাতিমা আফরিন রাসনা, সবাই অ্যান্সার করেছেন অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন এইখান থেকে আমাদের আরো কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। আমরা এই প্রশ্নটাকে কোথা থেকে নিয়েছি, সেটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশি মোট কয়টা বলো তো? মৌলিক রাশি মোট কয়টা? দ্রুত অ্যান্সার করো। মৌলিক রাশির সংখ্যা কত? মৌলিক রাশির সংখ্যা কত? দ্রুত অ্যান্সার করে দাও। হ্যাঁ, সবাই অ্যান্সার করতেছে অ্যাম্পিয়ার। সকলকে ধন্যবাদ এরকম ক্লাসে রেসপন্স করার জন্য, সকলকে ধন্যবাদ। মৌলিক রাশির সংখ্যা কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। মেহজাবিন মিশু বলেছে 7টা, ধন্যবাদ মিশু। সুমন বলেছে 7টা, মারিয়া আক্তার বলেছে 7টা, সিদরাতুল মুনতাহা 8টা। এটার অ্যান্সারটা ভুল। শোনো, মৌলিক রাশি মোট কয়টা? মৌলিক রাশি হচ্ছে 7টা। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাপ। কি কি? আবার বলো। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর হচ্ছে পদার্থের পরিমাপ। এবার খেয়াল করো, আমাদের যে প্রশ্ন নম্বর 1-এর মানে 6-এর অপশন নাম্বার 1 ছিল মোল। মোল কিসের হচ্ছে একক? মোল হচ্ছে পদার্থের পরিমাপের একক। পদার্থের পরিমাপের একক। পদার্থের পরিমাপের এককের নাম কি? মোল, ঠিক আছে। পদার্থের পরিমাপের এককের নাম কি? মোল। এরপর আসো ক্যালভিন। ক্যালভিন কিসের একক? ক্যালভিন হচ্ছে তাপমাত্রার একক। ক্যালভিন কিসের একক? ক্যালভিন হচ্ছে তাপমাত্রার একক। প্রশ্ন অনেকগুলো হতে পারে, এখান থেকে আসতে পারে মৌলিক রাশির সংখ্যা কয়টা? মৌলিক রাশি কয়টি? 7টি, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৌলিক রাশি নয়? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি মৌলিক রাশি নয়? এই 7টাকে আমার মুখস্থ করা লাগবে। মুখস্থ করে সেখান থেকে 3টাকে বের করব যে এরা মৌলিক রাশির ভিতরে আছে। একটা এমনিতেই বের হয়ে যাবে যে মৌলিক রাশির ভিতরে নেই। তাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবা কোনটা মৌলিক রাশি নয়। এই প্রশ্নগুলো কিন্তু হয়।
ঠিক আছে, এরপরে আসবে এককের উপর ডিপেন্ড করে। যেই প্রশ্নটা এমন একটা প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি তড়িৎ প্রবাহের একক? তড়িৎ প্রবাহের এককের নাম হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের এককের নাম কি? অ্যাম্পিয়ার। মোল কিসের একক? পদার্থের পরিমাপের একক। কেলভিনের একক, কেলভিন কিসের একক? তাপমাত্রার একক। আর দৈর্ঘ্যের একক হচ্ছে, দৈর্ঘ্যের একক হচ্ছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে আমরা জানতে পারলাম কি এখান থেকে, মোল একটা 60টি মৌলিক রাশির ভিতরে পদার্থের পরিমাপ, এটা হচ্ছে একটা রাশি, মৌলিক রাশি, যার একক হচ্ছে মোল। তারপরে আরেকটা হচ্ছে তাপমাত্রা, যার একক হচ্ছে কেলভিন। আর একটা হচ্ছে দৈর্ঘ্য, যার একক হচ্ছে মিটার। তারপর হচ্ছে গিয়া কি? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের একক। এই 60টাকে একেবারে মুখস্থ করতে হবে, একেবারে মুখস্থ করে একদম টুটুস্থ করতে হবে, অর্থাৎ মানে যে কোনো সময় যে কেউ প্রশ্ন করলে যেন পারো। এগুলো থেকে বিসিএস বলো, বিএসসি বলো, ডিপ্লোমা বলো, চাকরির পরীক্ষা বলো, সব ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন পাবে তোমরা। ঠিক আছে, তো এইগুলোকে কোনোভাবেই মিস দেওয়া যাবে না, এই 60টাকে খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তাহলে এই প্রশ্নটা কি নিয়ে কারো ঝামেলা আছে কোনো? এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও, এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? সাধারণ বিজ্ঞানে আমরা অলরেডি 3 থেকে 4টা মানে সেশন পার করেছি, যেখানে আমি অনেকগুলো এমসিকিউ এবং অনেক ইনফরমেশন তোমাদের দেখাইছি। পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সবাই অ্যাটেন্ড করবা আমি আশা করি, এবং অ্যাটেন্ড করে দ্রুত একদম কমেন্ট করে হচ্ছে গিয়ে তোমার যেই পড়াশোনার যেই রাজত্ব, তুমি যে পড়াশোনাটাকে আয়ত্ত করতে পারছো সেটাকে হচ্ছে গিয়ে জাহির করবা। ঠিক আছে, এরপর থেকে ক্লাসগুলোই হবে এমন যে তোমরা এমসিকিউর অপশন, আমি শুধু এমসিকিউটা দেখাবো, তোমরা অ্যান্সার করবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে চলে যাই। সবাই কিন্তু আমি 2টা বাড়ির কাজ দিই তোমাদের, এই লাইভ ক্লাসেই বলে দিই, যদি তুমি করো সেক্ষেত্রে তুমি উপকৃত হবে। নাম্বার 1, সেটা হচ্ছে 60টা মৌলিক রাশিকে একদম মুখস্থ একক সহকারে, 60টা মৌলিক রাশিকে একক সহকারে মুখস্থ করবা। নাম্বার 2, পর্যায় সারণীর প্রথম 20টা মৌলের নাম, প্রথম 20টা মৌলের পারমাণবিক সংখ্যা, প্রথম 20টা মৌলের পারমাণবিক ভর সংখ্যা যদি তুমি পারো, তাইলে তোমার বিএসসি বলো, ডিপ্লোমা বলো, যে কোনো নার্সিং পরীক্ষায় তুমি হচ্ছে গিয়ে এই পর্যায় সারণী কেন্দ্রিক যেই মৌল কেন্দ্রিক যে পরীক্ষা প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা করতে পারবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা ছিল কোনটি কম্পাঙ্কের একক? অ্যান্সার করো। 7 নাম্বার প্রশ্ন, কোনটি কম্পাঙ্কের একক? হ্যাঁ, অবশ্যই। আনিশা বলছে অনলাইন এক্সাম নেওয়ার কথা, ইনশাল্লাহ আমরা ট্রাই করব অনলাইন এক্সাম নেওয়ার। তোমাদের যতটুকু হেল্প করা লাগে নিউরন নার্সিং কোচিং সেন্টার এবং নিউরন পাবলিকেশন দ্বারা পরিচালিত এই দেশের এত বড় একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম দেশের প্রায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন ছেয়ে গেছে, এই প্ল্যাটফর্মটি তোমাদের সাথে ইনশাল্লাহ তোমাদের এই অ্যাডমিশন যাত্রায় সম্পূর্ণ যাত্রায় থাকবে। তোমরা আমাদের হচ্ছে গিয়ে পরিচালক এবং হচ্ছে চেয়ারম্যানের জন্য দোয়া করবা, তাদের যে চেষ্টা তোমাদের নিয়ে, এই চেষ্টা যেন তারা অব্যাহত রাখতে পারে। কোনটি কম্পাঙ্কের একক? দ্রুত অ্যান্সার করো। 7 নাম্বার, কোনটি কম্পাঙ্কের একক? অনেকেই অ্যান্সার করেছে যে আরশি আয়াত বলেছে হচ্ছে এ হবে, রুবাইয়া পারবিন তিথি বলেছে এ হবে, মনিরা ইসলাম মলি বলেছেন এ হবে, নীল আকাশে নীলা বলেছেন এ হবে, ফেরদৌসি বলেছেন এ হবে। ধন্যবাদ ফেরদৌসি। তাহলে আমরা পেলাম যে কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস। এখন আমাদের দেখতে হবে যে এর বাইরে যে হচ্ছে গিয়া 3টা অপশন আছে, এই 3টা অপশন থেকে যদি প্রশ্ন করে বা এই 3টা থেকে কি প্রশ্ন আসতে পারে, আমরা একটু এটাকে বিশ্লেষণ করে দেখি। এখানে বলা হয়েছে কম্পাঙ্কের একক। এখন যদি কম্পাঙ্কের একক না লেখে, যদি লেখা হয়তো তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক, যদি বলা হয়তো এক্স রে একক, যদি বলা হয়তো তাপ, যদি বলা হয়তো কাজ, যদি বলা হয়তো শক্তি, এগুলোর একক, তাহলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারতাম। কিভাবে পারতাম? দেখো, কম্পাঙ্কের একক তুমি আইডেন্টিফাই করছো, সেটা হবে হার্টস। যদি বলা হয় তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকরেল। যদি বলা হয় তেজস্ক্রিয়তার আবিষ্কারককে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকরেল। ওনার নাম হচ্ছে হেনরি বেকরেল। ওনার নাম অনুসারে এই তেজস্ক্রিয়তার এককটাকে বলা হয়েছে কি? বেকরেল। তাহলে তেজস্ক্রিয়তার একক কি? বেকরেল। যদি প্রশ্ন আসতো এক্স রের একক কি? এক্স রের একক হচ্ছে রন্টজেন।
এই এক্স রেটাকে, এক্স রে যে রশ্মি, ঠিক আছে, এই রশ্মিটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী রন্টজেন। তার নাম অনুসারে এই এক্স রে একক কি, এক্স রে একক হচ্ছে রন্টজেন, এক্স রে একক কি রন্টজেন। আর তাপ, কাজ, শক্তি, খেয়াল করবা তোমরা কিন্তু প্রশ্নে গিয়ে তাপ আর তাপমাত্রার মধ্যে একটা গুলাই ফেলো, ঠিক আছে। তাপমাত্রার এসআই এককে, তাপমাত্রার এসআই এককে হচ্ছে কেলভিন, আর তাপের এসআই এককে হচ্ছে জুল। তাহলে তাপ, কাজ, শক্তি, তাপ, কাজ, শক্তি, এই তিনটার একক হচ্ছে জুল। এই তিনটার একক কি, জুল। তাহলে আমরা দেখো অনেকগুলোর একক পড়ে ফেললাম। একটা ফার্স্টে একদম প্রশ্নে ছিল কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। তেজস্ক্রিয়তার একক কি, তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকরেল। এক্স রে একক কি, এক্স রে একক হচ্ছে রন্টজেন। এবং তাপ, কাজ, শক্তি ইত্যাদির একক হচ্ছে জুল, ইত্যাদির একক হচ্ছে জুল। তাহলে আমরা এখান থেকে মোট 4 থেকে 5টা মানে এমসিকিউ সলভ করতে পারবো। সবাই বুঝছো কিনা? এই পড়াটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাই দাও যে এই পড়াটা ক্লিয়ার কিনা, তোমাদের নোট ডান কিনা। দ্রুত জানাই দাও ক্লিয়ার, ডান। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ যারা এই রেসপন্স করে আমাকে হচ্ছে কি ক্লাসটা নেওয়ার প্রতি উৎসাহিত করতেছো, তাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যেতে পারি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখা যাক সেখানে কি বলা হয়েছে। আচ্ছা, এই যে এই ব্যাপারটা খেয়াল করো, তোমরা যারা ইতিমধ্যে বিসিএস এর প্রশ্ন সলভ করেছো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, সেখান থেকে কিন্তু বিসিএস এর প্রশ্ন থেকে অনেকবার প্রশ্ন রিপিট হয়। সো যারা হচ্ছে গিয়া সলভ করেছো কিংবা দেখতেছো, তারা দেখবা যে বিসিএস এর প্রশ্নে ম্যাক্সিমাম টাইম এই যন্ত্রের